সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 16ই ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার শিলচর, রংপুর থেকে 90,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2 ব্যক্তি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রমজানের জন্য শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় নেতাজি মেলা ও প্রদর্শনী এগিয়ে 10 জানুয়ারি। অসম রাজ্যের আর্থিক বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে আলোচনা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার জেলাশাসকের আকস্মিক করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন। আজ জুবিন গার্গের মৃত্যু মামলার প্রথম শুনানি গ্রহণ। অসম ও তামিলনাড়ুর নির্বাচনী ভারপ্রাপ্তদের নাম ঘোষণা করল বিজেপি। ভোট চুরি সংবিধানের উপর সবচেয়ে বড় আক্রমণ, বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের বরাক উপত্যকার শিলচর, রংপুর থেকে 90,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2 ব্যক্তি। বরাক উপত্যকার শিলচর, রংপুর এলাকায় বৃহৎ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শিলচর কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালীন AS01 FC 0018 নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এর ভেতরে তৈরি করা একটি গোপন কক্ষ থেকে প্রায় 90,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ শিলচরে দলাই থানা এলাকার ডালিমুদ্দিন লস্কর ও আবেদ সুলতান বড়বুইয়া নামে 2 ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। শিলচর কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, আটক ট্রাকটি মিজোরাম থেকে গৌহাটির দিকে যাচ্ছিল। গোপন কৌশলে ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি কক্ষে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এই পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মাদক পাচারের মূল হোতা ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানায় NDPS আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচর কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযান আগামীতেও আরও কঠোরভাবে চালানো হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অপরদিকে রমজানের জন্যই শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় নেতাজি মেলা ও প্রদর্শনী এগিয়ে 10 জানুয়ারি। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মানুষ সারা বছরের নেতাজি মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রতি বছরের নেতাজির জন্মদিন অর্থাৎ 23 জানুয়ারিতে নেতাজি মেলা ও প্রদর্শনীর সূচনা হয়ে থাকে, কিন্তু 2026 সালের নেতাজি মেলা শুরু হবে নেতাজির জন্মদিনের অনেক আগেই। আগামী 10 জানুয়ারি নেতাজি মেলা ও প্রদর্শনী উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমির পুরসভা। আর নিজের চেম্বারে সাংবাদিকের সম্মেলন ডেকে অনুষ্ঠানে নেতাজি মেলা ও প্রদর্শনীর প্রস্তুতি পর্ব ও পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুরপতি। তিনি বলেন, এই শহরের মানুষের আবেগ জড়িয়ে আছে নেতাজি মেলাকে ঘিরে। সামনেই ইসলাম ধর্মের মানুষদের পবিত্র রমজান মাস, তাই এবার নেতাজির জন্মদিনের পরিবর্তে আগামী 10 জানুয়ারি নেতাজি মেলা ও প্রদর্শনী উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে অসম রাজ্যের আর্থিক বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে আলোচনা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করে অসম রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন।
এই আলোচনায় অসম রাজ্যের উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণের লক্ষ্যে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অসমের উন্নয়নের যাত্রায় নিরন্তর সহায়তা প্রদান করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার জেলাশাসকের আকস্মিক করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন। শ্রীভূমি করিমগঞ্জ জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী গতকাল শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবার মান ও প্রশাসনিক ব্যবস্থার সার্বিক অবস্থার পর্যালোচনার জন্য আকস্মিক করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী রোগীদের চিকিৎসা পরিষেবা, ঔষধের সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও কর্মচারীদের উপস্থিতির রেজিস্টার, জরুরি বিভাগের ল্যাবরেটরি সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ করেন জেলাশাসক। গতকাল পরিদর্শনকালে শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সিভিল হাসপাতালের অধীক্ষক ডক্টর লিপিদেব সিনহা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে আজ জুবিন গার্গের মৃত্যু মামলার প্রথম শুনানি গ্রহণ। কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায়াধীশের আদালতে আজ অসমের শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু মামলার অভিযোগনামা দাখিলের পর আজ প্রথমে শুনানি গ্রহণ করা হবে। আদালতের নিয়ম অনুযায়ী প্রথমে শুনানির পূর্বে সব অভিযুক্তকে আদালতের অভিযোগনামায় প্রতিলিপি দেওয়া হয়। এই নিয়ম অনুসারে এই মামলার 7 জন অভিযুক্তকে আজ আদালতে হাজির করাতে আসাম পুলিশের নিরাপত্তাজনিত পরিস্থিতির জন্য অভিযুক্তদের ভার্চুয়ালি হাজির করানোর সুবিধা প্রদান করতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন। আদালত এখন পর্যন্ত পুলিশের এই আবেদন মঞ্জুর করেনি। এদিকে পুলিশ 7 জন অভিযুক্তকে গৌহাটি নিয়ে আসার জন্য হাফলং এবং বক্সা জেল কারাগারে বিশেষ বাহন প্রেরণ করেছে। অপরদিকে অসম ও তামিলনাড়ুর নির্বাচনী ভারপ্রাপ্তদের নাম ঘোষণা করল বিজেপি। ভারতীয় জনতা পার্টি অসম ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ভারপ্রাপ্ত এবং সহ ভারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ভারপ্রাপ্ত নিযুক্ত করা হয়েছে এবং দলের জাতীয় সহসভাপতি বিজয়ন্ত পান্ডাকে আসাম বিধানসভা নির্বাচনের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং কর্তৃক জারি করা একটি চিঠি অনুসারে জাতীয় সভাপতি জেপি নাড্ডা তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনের দায়িত্বে এবং সহদায়িত্বে নিযুক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহনকে সহদায়িত্বে নিযুক্ত করা হয়েছে। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের জন্য দলটির জাতীয় সহসভাপতি বিজয়ন্ত পান্ডাকে নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল কুমার শর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনাবেন জারদুশকে নির্বাচনের সহদায়িত্বে নিযুক্ত করা হয়েছে। অপরদিকে ভোট চুরি সংবিধানের উপর সবচেয়ে বড় আক্রমণ, বললেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট চুরি সংবিধানের উপর সবচেয়ে বড় আক্রমণ। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। রবিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে রাহুল গান্ধী বলেছেন, কিছুটা সময় লাগতে পারে, কিন্তু ভারতে সত্যের জয় হবে। আমরা সত্যের পথ অনুসরণ করি এবং আমরা তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস নড়ে উঠেছে, কারণ তারা জানে যে তাদের ভোট চুরি ধরা পড়েছে। ভোট চুরি ভারতের সংবিধানের উপর সবচেয়ে বড় আক্রমণ, বললেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী আরও বলেন, আমরা অভিযোগ তুলেছিলাম যে ভোটার তালিকায় একজন ব্রাজিলিয়ান মহিলার নাম কিভাবে থাকতে পারে, একটি বাড়িতে 500-600 ভোটার কিভাবে থাকতে পারে, হরিয়ানায় উত্তরপ্রদেশের নেতারা কিভাবে ভোট দিতে পারেন। আমরা এ বিষয়ে কোনো উত্তর পাইনি। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার হাত কাঁপছিল, তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন। তারা ততক্ষণ পর্যন্ত সাহসী যতক্ষণ তারা ক্ষমতায় থাকে। রাহুল গান্ধী আরও বলেন, তারা বিজেপি ভোট চুরি করে,
নির্বাচনের সময় 10,000 টাকা দেওয়া হয়েছিল। ভারতের নির্বাচন কমিশনে বিজেপির সঙ্গে যোগ সাজছে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইন পরিবর্তন করেছেন যাতে নির্বাচন কমিশনার যাই করুক না কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না যায়, বললেন রাহুল গান্ধী। এবং আজকের শেষ খবরটি, 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2012 সালে মহারাষ্ট্রের জানলায় 2 বছরের এক শিশুকে অপহরণ ও পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত রবি অশোক কুমারের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির খারিজ করা তৃতীয় দয়া আবেদন। বিগত 6 নভেম্বর 2025 তারিখে রাষ্ট্রপতি এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। মামলার বিবরণ অনুযায়ী 2012 সালের 6 মার্চ জানলার ইন্দিরানগর এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে অপহরণ করেন রবি। 4 থেকে 5 ঘন্টা ধরে পৈশাচিক যৌন নির্যাতনের ফলে শিশুটির মৃত্যু হয়। নিম্ন আদালতে 2015 সালে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং 2016 সালে বোম্বে হাইকোর্টে সেই সাজা বহাল রাখে। পরবর্তীতে 2019 সালের 3 অক্টোবর সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে 2-1 সংখ্যাধিক্য ভোটে আসামির ফাঁসির সাজা বহাল রাখার রায় দিয়েছিল। তৎকালীন রায়ে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে পর্যবেক্ষণ করেছিল যে অপরাধীর বিকৃত মানসিকতা সমস্ত প্রাকৃতিক ও সামাজিক সীমা লঙ্ঘন করেছে। নিষ্পাপ একটি প্রাণের প্রতি এমন চরম নিষ্ঠুরতা ক্রমার অযোগ্য। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে সমাজের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসাবে বর্ণনা করে জানায়, পিতৃতুল্য স্নেহ দেওয়ার পরিবর্তে শিশুটিকে লালসার শিকার বানানো এক ভয়ানক অপরাধ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ 13 বছর পর নির্যাতিতা শিশুটির পরিবারের চূড়ান্ত ন্যায় বিচার পেতে চলেছে।